নমস্কার আমার শ্রোতা বন্ধুরা। আজকে 15 সেপ্টেম্বর। আজকে আমি একটা আজকে আমার জীবনের একটা বলতে পারো যে তোমরা আজকে আমার জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আহ, আজকের দিনটা বা স্পেশাল দিনও বলতে পারো। যারা আমাকে সত্যিকারের ভালোবাসে বা যারা আমার সত্যিকারের ভালো চায়, মন থেকে যারা আমাকে ভালোবাসে আমি বলবো, তারা ডেফিনেটলি এই দিনটার কথা মনে রাখে। তবে যারা আমাকে ভালোবাসে না, তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই বা তাদের প্রতি আমার কোনো রাগ আমি রাগ করি না বা করছি না। হ্যাঁ, দুঃখ হতে পারে অনেকে জেনে শুনেও, যাদেরকে সত্যিকারে ভালোবাসি, অনেকে আছে তারা হয়তো আমার এক্সপেকটেশন অনুযায়ী আমার কথা মনে রাখে না। তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ মানুষের জীবনে সব মানুষকে সবাই পছন্দ করবে বা ভালোবাসবে বা মনে রাখবে, এটা কারোর এখনকার এই একটা বিজি শিডিউলে সবাইকে মনে রাখাটা সম্ভব নয়। ঠিক আছে, এটা একটা আজকের যে প্র্যাকটিক্যাল লাইফ, অত্যন্ত বিজি একটা শিডিউল সবার জীবনে চলে। অনেকে অনেক সমস্যার মধ্যে থাকে। তো সবার থেকে সব কিছু আশা করাটা আমার মনে হয় এটা ভুল। যাই হোক, তো আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আমি একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে টোটালি একটা কমার্শিয়াল বা স্ট্র্যাটেজরি একটা ম্যাটার, যেটা যারা রিটায়ারমেন্টের পরে, যারা আমি বলবো যারা আফটার রিটায়ারমেন্ট, যারা চাকরিজীবী মানুষ, তাদের জন্য বিশেষ করে এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। যারা আমি এই কনসেপচুয়াল আজকে যে টপিকের যে কনসেপ্টটা যেটা নিয়ে আমি আজকে আলোচনা করব, সেটা কিন্তু বিশেষ করে কাজে লাগবে তাদের যারা কমার্স সেক্টরের মানুষ নয়, বা কমার্স সম্বন্ধে বা অ্যাকাউন্টেন্সি সম্বন্ধে বা অ্যাকাউন্টসের নলেজ সম্বন্ধে বা অ্যাকাউন্টসের স্ট্যাটুটরি রিলেটেড নলেজ সম্বন্ধে যাদের কোনো ধ্যান ধারণা খুব একটা নেই। যারা অন্য সেগমেন্টে, যারা সায়েন্স সেক্টরে আছে বা যারা আর্টস সেক্টরে আছে, তাদের জন্য এই টপিকটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, জানাটা খুব দরকার। সমস্ত স্যালারিড পার্সনের জন্য, যারা আর কি যারা ইপিএফের প্রভিডেন্ট ফান্ডের যারা মেম্বার, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড আমি বলছি, গভর্নমেন্ট হোক নন গভর্নমেন্ট হোক, সবার জন্য এটা ভীষণভাবে এই টপিকটা ইম্পর্টেন্ট। তো আজকের টপিকটা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে হোয়াট ইজ পিপিও নাম্বার। পিপিও কথাটার ফুল ফর্মটা কি? পিপিও কথাটার ফুল ফর্ম হচ্ছে পেনশন পেমেন্ট অর্ডার। পেনশন পেমেন্ট অর্ডার পেনশন পেমেন্ট অর্ডার সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। তো অ্যাকচুয়ালি আমরা জানি, যখন আমার নিজের কনসেপ্ট আমি যখন আস্তে আস্তে গ্রো করতে শুরু করেছি, আমি বেশি দিন হয়নি যে আমি প্র্যাকটিক্যালি এইসব নিয়ে ঘাটাঘাটি করছি। তার আগে আমি জানতাম না, এত আইডিয়া ছিল না। যে আমি জানতাম যে যারা গভর্নমেন্ট সেক্টর এমপ্লয়িজ তারাই একমাত্র পেনশনভোগী হয়, কিন্তু যারা নন গভর্নমেন্ট সেক্টর এমপ্লয়িজ বা যারা প্রাইভেট সেক্টরে কাজ করে, তাদের ক্ষেত্রে পেনশনের সুবিধা হয়তো তারা পায় না। এটা আমি জানতাম, আমার একটা ধারণা ছিল, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা যারা ইপিএস বা ইপিএফ স্কিম, যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে কাজ করে, যারা ইপিএফ স্কিমের মধ্যে আমরা যারা আছি, তাদের ইপিএফের একটা পার্ট হচ্ছে ইপিএস, এমপ্লয়িজ পেনশন স্কিম, এবং যার কতগুলো ক্রাইটেরিয়া থাকে। ডেফিনেটলি আমার এজ যদি 50-এর ওপর হয়, আমি যদি স্টিল সার্ভিসে থাকি এবং আমার 58 ইয়ার্স যদি হয়ে যায়, বা আমার যদি কন্টিনিউয়াস 10 বছর সার্ভিস থাকে, বা আরও আদার্স যে ক্রাইটেরিয়াগুলো, সেগুলো নিয়ে আমি পরের বিভিন্ন ক্লাসে আলোচনা করব। সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে আমি একটা নন গভর্নমেন্ট এমপ্লয়ি হলেও বা প্রাইভেট সেক্টরে কাজ করলেও আফটার রিটায়ারমেন্ট সামান্য কিছু আমার যে টাকাটা কেটে নেওয়া হয়, যখন আমার পিএফ থেকে যে টাকাটা কেটে নেওয়া হয়, এমপ্লয়ার সেম টাকাটা আমার হয়ে দেয়। 12% যদি আমার থেকে কেটে নেওয়া হয়, আবার সেম 12% কিন্তু এমপ্লয়ার কন্ট্রিবিউট করে আমার অ্যাকাউন্টে। এবং সেইটা কিন্তু একটা তিনটে ভাগ হয়। একটা হচ্ছে সামান্য কিছু টাকা, 3.67%, সেটা যায় হচ্ছে আমার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে, যেটা আমার 12% আমার তরফ থেকে কেটে নেওয়া হয় প্রভিডেন্ট ফান্ডে প্রত্যেক মাসে স্যালারি পাওয়ার পর। এবং 8.33% যেটা কাটা হয়, সেটা হচ্ছে পেনশন স্কিমে কাটা হয়। ঠিক আছে, তো এবার এই 8.33% যে টাকাটা আমাদের ক্ষেত্রে জমে, এই আফটার রিটায়ারমেন্ট আমি বা আমি যে নমিনি আছে, আমি যদি সার্ভাইভ না করি, আমার যে নমিনি আছে, যদি সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল হয়, তাহলে কিন্তু আমার নমিনি বা আমি কিন্তু একটা সামান্য টাকা হলেও একটা পেনশন, একটা সিকিউরিটি হিসেবে, একটা আফটার রিটায়ারমেন্ট সিকিউরিটি হিসেবে একটা কিন্তু
ফান্ড আমি প্রত্যেক মাসে পাবো। ঠিক আছে? তো এইটা পাওয়ার ক্ষেত্রে এর জন্য একটা বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে, বিভিন্ন প্রসিডিওর থাকে, এবং তার জন্য আমার পিপিও নাম্বারটা আমার জানা, পিপিও নাম্বার সম্বন্ধে জানা বা পিপিও নাম্বারটা আমার অ্যাকোয়ার করাটা কিন্তু খুব দরকার, আমার পাওয়াটা খুব দরকার। তো হোয়াট ইজ পিপিও নাম্বার? আমরা পিপিও নাম্বারটা কী, এই পিপিও নাম্বারটা কী কাজে লাগে, বা এই পিপিও নাম্বারটা দিয়ে আমার পেনশনটা কী করে প্রসেস করা যায়, বা পেনশন চালু হতে গেলে এই পিপিও নাম্বারটা কেন দরকার হয়, এই সমস্ত বিভিন্ন ব্যাপার নিয়ে আজকে আলোচনার আমি শুরু করব। তো হোয়াট ইজ পিপিও নাম্বার? ফার্স্টে আমি বলি, পেনশন পেমেন্ট অর্ডার ইজ ইস্যুড টু এভরি পেনশনার। পেনশন পেমেন্ট অর্ডার ইজ ইস্যুড টু এভরি পেনশনার covered under the EPF scheme. Covered under the EPF scheme. It is a unique 12-digit নাম্বার, 12টা ডিজিট থাকবে এখানে। এই যে নাম্বারটা 12টা ডিজিট নিয়ে তৈরি, 12 ডিজিট নিয়ে তৈরি, এবং এটা রেফার্স টু দ্য ট্রানজ্যাকশন আইডি অর দ্য কমিউনিকেশন অ্যান্ড ট্রানজ্যাকশন রিলেটেড টু দ্য ইপিএস। ইপিএসের সাথে আমার একজন এমপ্লয়ির আফটার রিটায়ারমেন্ট যে কমিউনিকেশনটা হবে সেটা কিন্তু এই পিপিও নাম্বারের থ্রুতে কিন্তু হবে পেনশনের জন্য এই যে পিপিও নাম্বার যেটা আমি বললাম, যে 12 ডিজিট নাম্বারটা যেটা আমি বললাম, সেটা কিন্তু আমার পেনশন পাওয়ার জন্য পেনশন ডিপার্টমেন্টের সাথে আমার যে কমিউনিকেশনটা হবে, সমস্ত রকম যে কমিউনিকেশনস, ঠিক আছে, ভার্বাল বলুন বা ফর্মাল বলুন, ইনফর্মাল বলুন, যা যা কমিউনিকেশনস হবে, সেই কমিউনিকেশনের জন্য কিন্তু এই পিপিএ নাম্বারটা খুব জরুরি। তাহলে আমি আবার বলি, জিসটা বলি, আমার নোটের যে জিসটা, সেটা হচ্ছে যে পেনশন পেমেন্ট অর্ডার ইজ ইস্যুড টু এভরি পেনশনার covered under the EPF scheme. It is a unique 12-digit number. It is a unique 12-digit number that refers to the transaction ID for the communications and transactions related to the EPS. এবার এই যে 12-digit নাম্বারের মধ্যে, এই 12-digit নাম্বারের মধ্যে কী কী থাকে, ঠিক আছে, 12-digit নাম্বারের মধ্যে কী কী থাকে, এর যে প্রথম 5টা ডিজিট, দ্যাট নাম্বার স্ট্যান্ডস ফর দ্য পিপিও ইস্যুইং অথরিটিস কোড। 12টা ডিজিট আমি বললাম, তার মধ্যে ফার্স্ট 5টা ডিজিট বা প্রথম 5টা যে ডিজিট, ফার্স্ট 5 ডিজিট বা প্রথম 5টা ডিজিট, সেটা কি রেফার করে বা সেটা কি আইডেন্টিফাই করে, সেটা কি রিলেট করে, সেটা হচ্ছে যে পিপিও ইস্যুইং অথরিটিস কোড নাম্বার। ফার্স্ট 5 ডিজিট নাম্বার রেফার্স টু দ্য পিপিও ইস্যুইং অথরিটিস কোড নাম্বার। দ্য 6th and 7th মানে 6 নম্বর এবং 7 নম্বর ডিজিটটা কি ডিনোট করে, 6 নম্বর এবং 7 নম্বর ডিজিটটা কি ডিনোটস করে, সেটা হচ্ছে দ্য ইয়ার অফ ইস্যুইং দ্য পিপিও নাম্বার। দ্য ইয়ার অফ ইস্যুইং দ্য পিপিও নাম্বার। দ্য 8th, 9th, 10th and 11 নাম্বার স্ট্যান্ডস ফর দ্য সিকুয়েন্সিয়াল নাম্বার অফ দ্য পিপিও। মানে 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বর নাম্বারটা কি রেফার করে বা কি আইডেন্টিফাই করে, সেটা হচ্ছে ইট স্ট্যান্ডস ফর দ্য সিকুয়েন্সিয়াল নাম্বার অফ দ্য পিপিও। ফাইনালি যে লাস্ট একটা নাম্বার পড়ে থাকছে, দ্য 12 ডিজিট, মানে যেটা একদম 12 নম্বর যে ডিজিটটা, সেটা দ্য ফাইনাল বা 12 ডিজিট অর দ্য লাস্ট ডিজিট ডিনোটস দ্য ডিজিটাল চেক ডিজিট। ডিজিটাল চেক ডিজিট, ঠিক আছে, ডিজিটাল চেক ডিজিট, ঠিক আছে। তো এই হচ্ছে পিপিও নাম্বার, ঠিক আছে। এবার তোমাকে যেটা জানতে হবে, আমাদের যেটা জানতে হবে, যে এই পিপিও নাম্বারটা কিন্তু আমরা যখন রিটায়ার করে যাচ্ছি তখন কিন্তু এই পিপিও নাম্বারটা অ্যাকোয়ার করা, যে আমাদের পেনশনটা যারা প্রসেস করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পিপিও নাম্বারটা কিন্তু জোগাড় করা বা তাদের ক্ষেত্রে এটা নেওয়াটা, পেনশন পেমেন্ট অথরিটি যে আছে তার থেকে অনেক সময় যারা, বিশেষ করে যারা সার্ভিস সেক্টর, মানে ধরো যারা মানে সার্ভিস ক্যাটাগরিতে, মানে আমি বলছি যারা ডি গ্রুপ স্টাফ বা যারা ধরো একটু নিচু লেভেলে যারা কাজ করে, তাদের ক্ষেত্রে সবসময় সব কিছু কমিউনিকেশন করা সম্ভব হয় না। তাদেরকে কিন্তু অ্যাজ অ্যান এমপ্লয়ার বলো বা এমপ্লয়ারের পার্ট বলো, এমপ্লয়ি যারা হায়ার ক্লাসে যারা কাজ করে বা যারা অ্যাকাউন্টেন্ট আছে, তাদের কিন্তু একটা ডিউটি হচ্ছে তাদেরকে ওই পিপিও নাম্বারটা, যারা সার্ভিস স্টাফ যারা হয় বা যারা ডি গ্রুপ স্টাফ যারা হয়, তাদের কিন্তু সেই পিপিও নাম্বারটা জোগাড় করে দেওয়াটা কিন্তু একটা নৈতিক ডিউটি। আমি পার্সোনালি মনে করি যে তাদেরকে কিন্তু এই নাম্বারটা কিন্তু জোগাড় করে দেওয়াটা কিন্তু একটা নৈতিক ডিউটি। আদারওয়াইজ সেই নাম্বারটা না পেলে কিন্তু সে ব্যাংক থেকে সেই পেনশনটা কিন্তু সে পাবে না। যে ব্যাংক অথরাইজ ব্যাংক থাকে পেনশনের, যে ব্যাংকে তার পেনশনটা ঢুকবে, মানে পেনশন অথরিটি থেকে যে পেনশনটা ঢুকবে, সেখানে কিন্তু সে কিন্তু ওই পেনশনটা পাবে না।
তাহলে আমি আরেকবার রিপিট করছি, দ্য পেনশন পেমেন্ট অর্ডার নাম্বার ইজ দ্য 12-digit নাম্বার দ্যাটস ইস্যুড টু অল পেনশনার্স আন্ডার দ্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ইন ইন্ডিয়া। ঠিক আছে, ডেফিনেটলি ইন ইন্ডিয়া। ইটস আ ইউনিক নাম্বার দ্যাট অ্যাক্টস অ্যাজ আ, মানে যেটা অ্যাক্ট করে কি, অ্যাজ আ ট্রানজ্যাকশন আইডি ফর অল কমিউনিকেশনস অ্যান্ড ট্রানজ্যাকশন রিলেটেড টু দ্য এমপ্লয়িজ পেনশন স্কিম। ঠিক আছে, এমপ্লয়িজ পেনশন স্কিমের সেটা কিন্তু তোমার এটা কিন্তু ওরা ওরা ওটা কমিউনিকেশন হিসেবে সেই পিপিও নাম্বারটা কিন্তু যে কোনো স্টাফের কিন্তু যে কোনো একটা রিটায়ার পার্সনে কিন্তু এই পিপিও নাম্বারটা কিন্তু লাগে পেনশনটা কিন্তু চালু হওয়ার জন্য। ঠিক আছে, এবার যেটা ব্যাপার হচ্ছে যে এই পিপিও নাম্বারটা আমি পাবো কোথা থেকে? হাউ ডু আই গেট মাই 12-digit পিপিও নাম্বার? এবার এই পেনশন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি কোথা থেকে পাবো? সেটা হচ্ছে যে আমি যদি ইপিএফও ওয়েবসাইটে যাই, আন্ডার অনলাইন সার্ভিসেস ইপিএফও ওয়েবসাইটে গিয়ে দেখবে একটা অনলাইন সার্ভিসেস বলে একটা লিঙ্ক আছে, সেখানে গিয়ে আমি ওখানে ক্লিক করব ফর এমপ্লয়িজের আমি যখন ক্লিক করব, দেন পেনশনার্স পোর্টাল বলে একটা অপশান আসবে। এবার ওটাকে যদি আমি নেভিগেট করি, দ্য পেনশনার্স পোর্টাল অ্যান্ড লোকেট দ্য অপশান টাইটেল নো ইয়োর পিপিও নাম্বার। যদি যখন আমার পিপিও নাম্বারটা জেনারেট হয়ে যাবে, যখন আমার প্রসেস সমস্ত কিছু পেনশনের প্রসেস, আমার যদি কোনো কনসালটেন্সি থাকে, যে অর্গানাইজেশনের এমপ্লয়াররা ডাইরেক্ট করে সেটা আলাদা জিনিস, যারা এমপ্লয়ার হয়ে যে কনসালটেন্সি যারা কাজ করে এইসব ব্যাপার নিয়ে, স্ট্যাটুটরি ম্যাটার নিয়ে, তারা কিন্তু তোমার পেনশন পেমেন্ট অর্ডারটাকে তারা জেনারেট করিয়ে দেবে। হ্যাঁ, কাগজপত্র নিয়ে বা তার ডকুমেন্টস নিয়ে রিটায়ারমেন্টের পরে বা রিটায়ারমেন্ট 58 ইয়ার্স, আফটার 58 ইয়ার্স কিন্তু পেনশন চালু হয়, তারপরে 60 বছরের রিটায়ারমেন্ট হয়। 58 ইয়ার্স কমপ্লিট হয়ে গেলে তখন আমরা কাগজপত্র, যারা এমপ্লয়ার আছে তারা কাগজপত্র পাঠিয়ে দেয় সেই সমস্ত অর্গানাইজেশন যারা কনসালটেন্সি করে, যে রেজিস্টার্ড কনসালটেন্ট থাকে সেই সমস্ত অর্গানাইজেশনের ক্ষেত্রে, তারা একটা সেই যখন তারা কাগজপত্র ওই এমপ্লয়ি যা রিটায়ার করবে, মানে আফটার 58 ইয়ার্স, কাগজপত্র পাঠিয়ে দেওয়ার পরে তারা সেটাকে নিয়ে প্রসেস করিয়ে দেয় পেনশন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে, ইপিএফের কথা বলার পরে তারা একটা পিপিও নাম্বার জেনারেট করে, এবং সেই নাম্বারটা যেটা জেনারেট করে সেটা তোমাদেরকে কমিউনিকেট করে দেওয়া হবে থ্রু এমপ্লয়ার। ঠিক আছে, এবার আমি কি বললাম, এবার যখন আমার পিপিও নাম্বার জেনারেট হয়ে যাবে, তো আমায় কোথায় যেতে হবে? অনেক ক্ষেত্রে ইপিএফও ওয়েবসাইটে যদি আমি যাই, সেখানে অনলাইন সার্ভিসে আমি যদি ক্লিক করি, সেখানে এমপ্লয়িজের যেখানে আমি যদি ক্লিক করি, এবং সেখানে পেনশনার পোর্টাল বলে একটা অপশান আসবে, ওখানে যদি নেভিগেট করা যায়, তো পেনশনার পোর্টাল অ্যান্ড লোকেট দ্য অপশান টাইটেল টু নো ইয়োর পিপিও নাম্বার, রিট্রিভ ইয়োর পিপিও নাম্বার বাই এন্টারিং ইয়োর ডিটেলস হুইচ ইনক্লুডস ইয়োর পিএফ অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, যেটা আমার পিএফে রেজিস্টার করা আছে, এবং যেখানে পেনশনের জন্য আমার যেখানে অ্যাকাউন্ট খুলতে বলা হয়, পেনশনের জন্য কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা যায় সেটা আমি বলি। সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট খুলতে পারো, এইচডিএফসি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারো, বা আইসিআইসিআই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারো, অ্যাক্সিস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারো, বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারো। আমি এই সমস্ত ব্যাঙ্কের কথা বললাম, আরও ব্যাঙ্ক হতে পারে, আমার অতটা আইডিয়া নেই। যে কটা আমার আইডিয়া আছে, আমি যে কটাতে পেনশন চালু হতে পারে, যে কটা ব্যাঙ্কে, সে কটা ব্যাঙ্কের আমি নাম বললাম। ঠিক আছে, তো এই সমস্ত ব্যাংকের ক্ষেত্রে কিন্তু গেলে এখানে কি করতে হবে? তো আমি ওই যে পোর্টাল যেটা কথাটা বললাম, ইপিএফও সাইটে গিয়ে, অনলাইন সার্ভিসেস গিয়ে, সেখানে এমপ্লয়িজে যদি আমি ক্লিক করি, এমপ্লয়িজে ক্লিক করার পরে আমার যে পেনশনার পোর্টাল আছে, পেনশনার পোর্টালে গিয়ে যদি আমি নো ইয়োর পিপিও নাম্বারে যদি ক্লিক করি, সেখানে আমার ওখানে কিছু কিছু ফিল আপ করতে হয়। সেখানে কী দিতে হবে? আমার পিএফ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে এবং আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তাহলে আমি কিন্তু আমার পিপিও নাম্বারটা কিন্তু সেখানে পেয়ে যাব। হ্যাঁ, এবার ধরো আমার একটা এবার যদি একটা এক্সাম্পল হিসেবে আমি ধরি, একটা পিপিও নাম্বারের এক্সাম্পল কী হতে পারে? ফর এক্সাম্পল যেটা যদি আমি বলি, তো পিপিও উইথ দ্য নাম্বার ধরো 7, আমি ফর এক্সাম্পল দিচ্ছি 709650601302 ইন্ডিকেটস দ্য পিপি ওয়াজ ইস্যুড টু এজি মধ্যপ্রদেশ ইন 2006। আমি কি বলেছি যে ফার্স্ট 5 ডিজিটের কথা বলেছিলাম, সেই 5 ডিজিট হচ্ছে একটা ইউনিক যেটা নাম্বার, যেটা কোড, সেটা পেনশন পেমেন্ট অথরিটির যে ইউনিক কোড সেটা, এবং তারপরে যে 7 ডিজিট যেটা ডিজিট আর কি, সেইটা কিন্তু সেটা কি ইন্ডিকেট করে? সেটা ইন্ডিকেট করে কোন ইয়ারে কিন্তু আমার পেনশনটা চালু হচ্ছে। তাহলে আমার পেনশনটা এখানে যদি আমি যে নাম্বারটা আমি বললাম 70965, এটা হচ্ছে একটা কোড, এবার তারপরে আছে 06 মানে 2006,
06 মানে 2006, তাহলে আমি যদি 20 যদি থাকতো তাহলে সেটা 2000 সাল হতো, বা 99 যদি থাকতো তাহলে 1999 হতো। তাই এখানে যেটা 06 আছে এটা 2006 ইয়ার। তো এখানে পিপিও ওয়াজ ইস্যুড বাই দ্য এজি মধ্যপ্রদেশ বোঝাচ্ছে, 70965 মানে হচ্ছে এজি মধ্যপ্রদেশ, ঠিক আছে। আর ইজ দ্য 130th পিপিও নাম্বার, 130th পিপিও নাম্বার ইস্যুড বাই দ্য পিপিও ইস্যুইং অথরিটি অ্যান্ড ইজ অ্যাসাইন্ড কম্পিউটার কোড 2। ওই 2টা কিন্তু একটা ডিজিটাল চেক নাম্বার, লাস্ট যে ডিজিটটা সেটা ডিজিটাল চেক নাম্বার, সেটা আমাদের আওতায় নেই। বা ওটা যে সিস্টেমে পিএফ মানে পেনশন চালু হয় সেই সিস্টেমের কিন্তু ওটা একটা নাম্বার, ঠিক আছে। তো এই গেল হচ্ছে যে একটা এক্সাম্পল। এবার পিপিও স্ট্যাটাস তুমি জানবে কী করে? তোমার যে পিপিও স্ট্যাটাসটা, তোমার পিপিও জেনারেট হয়েছে কিনা বা পিপিও স্ট্যাটাসটা তুমি জানবে কী করে, সেটা যদি জানতে চাও, anybody can know the status of any particular PPO number by using the link Know Your Status. Know Your Status. Moreover, the pensioners have been provided the facility of downloading the copy of PPOs and subsequent amendments issued by the CPAO by using login and password after getting themselves registered on CPAO website www.cpao.nic.in, ঠিক আছে। এই হলো তোমার পিপিও নাম্বার সম্বন্ধে আইডিয়া। তো আমি কি বললাম, এই পিপিও নাম্বারটা কি করে পাবো, পিপিও নাম্বারটা কি করে পাবো বা পিপিও নাম্বারটা কি সেটা সম্বন্ধে আমরা জানতে পারলাম, ঠিক আছে। এবার যেটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে যে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে পিপিও নাম্বারের ডিটেলসটা তোমাদের বলবো। সেটা হচ্ছে যে এই যে পেনশন পেমেন্ট অর্ডার, এটা কারা ইস্যু করে, যেটা আমি একটু আগে বললাম, দ্য সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিস, মানে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিস ইস্যুস দ্য পিপিও নাম্বার, ঠিক আছে। দ্য পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার ইস্যুস দ্য পিপিও 1 month বিফোর দ্য এমপ্লয়িজ রিটায়ারমেন্ট ডেট, ঠিক আছে। অফিসার ইস্যুস দ্য পিপিও 1 month বিফোর এমপ্লয়িজ রিটায়ারমেন্ট ডেট, ঠিক আছে। এবার যেটা ব্যাপার হচ্ছে যে আমি কি করে একটা কপি পাবো, পেনশন পেমেন্ট অর্ডারের কপি পাবো, এটা তুমি ডাউনলোড করতে পারো। ইউ ক্যান ডাউনলোড ইউর পেনশন পেমেন্ট অর্ডার বাই logging into the DigiLocker website using your Aadhaar number. Once you log in, click the issued documents and click get more issued documents. Navigate to the central government tab, click on employees provident fund organization, enter your UN and click on get document. Here you can access and download the PPO number, ঠিক আছে। এইভাবে তুমি পিপিও নাম্বারটা কিন্তু জেনারেট করতে পারো। এবার যেটা ব্যাপার হচ্ছে যে এবার তুমি তো মোটামুটি পিপিও নাম্বার সম্বন্ধে জেনে গেলে। এবার এই পিপিও নাম্বার কিন্তু জেনারেট না হলে কিন্তু তোমার পেনশন চালু হবে না। সুতরাং একটা এমপ্লয়িজের যখন সে রিটায়ার করছে, যখন 58 ইয়ার্সের পরে তার যখন পেনশন চালু হবে, ডেফিনেটলি তার একটা কিন্তু পিপিও নাম্বার থাকবে। সেই পিপিও নাম্বার তার হচ্ছে একটা আইডেন্টিফিকেশান নাম্বার। সেই আইডেন্টিফিকেশান নাম্বারের থ্রুতে সে কিন্তু তার পেনশন ডিপার্টমেন্টের সাথে সমস্ত কমিউনিকেশান সে করতে পারবে, সে ভার্বাল হোক, ফর্মাল হোক, ইনফর্মাল হোক, সব কিছু, ঠিক আছে। এবার যেটা ব্যাপার হচ্ছে যে এবার যে কনক্লুশন, মানে কনসেপ্টের যে কনক্লুশন, মানে কনসেপ্টের যে কনক্লুশন আমি আসবো, সেটা হচ্ছে যে কিছু কিছু যেগুলো জানার কথা আছে, সেটা হচ্ছে যে যেটা যেটা সবসময় একটা জানার কথা থাকে, যে এই যে পিপিও নাম্বার নিয়ে কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়ে থাকে। অনেক সময় পেনশনের ক্ষেত্রে, পেনশন প্রসেসের ক্ষেত্রে, বা অনেক সময় পেনশন হয়তো পেনশন ডিপার্টমেন্ট থেকে রিলিজ হয়ে গেছে ওই স্টাফের জন্য বা ওই এমপ্লয়ির জন্য, কিন্তু সে সেটা পাচ্ছে না। ব্যাংকের কাছে গেলে ব্যাংক কিন্তু একটা পিপিও নাম্বার চাইবে, বা ব্যাংকের কাছে গেলে ব্যাংক সেটা প্রসেস করার জন্য যে পিপিও নাম্বারটা চাইবে সেই পিপিও নাম্বারটা তাকে প্রোভাইড করতে হবে ডেফিনেটলি। হ্যাঁ, এবার যদি আমি বলি হাউ ডু আই গেট দ্য পেনশন ফ্রম EPS 95, যেটা এমপ্লয়িজ পেনশন স্কিম 1995 চালু হয়েছে, you need to fulfill the following eligibility criteria to get the pension from EPS. You can get an early pension at 50 years and a regular pension at 58 years.
58 ইয়ার্স হলে তুমি তোমার রেগুলার পেনশন চালু করো। এবার যদি তুমি আর্লি পেনশন চালু করতে চাও বা আর্লি পেনশন যদি তুমি পেতে চাও, তাহলে কিন্তু ইউ ক্যান গেট অ্যান আর্লি পেনশন অ্যাট 50 ইয়ার্স। 50 ইয়ার্সের নিচে থেকে কিন্তু কোনো আর্লি পেনশন বা মানে মানে অ্যাডভান্স পেনশন কিন্তু অ্যাডভান্স হিসেবে মানে আগে থেকে তুমি কোনো পেনশন পেতে পারবে না, সেটা 50 ইয়ার্সের পর থেকে তুমি পেতে পারবে। তার জন্য তোমাকে অনেক ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, ঠিক আছে? ইয়োর সার্ভিস লাইফ শুড বি মোর দ্যান 10 ইয়ার্স, যেটা আমি সবার আগে বলেছিলাম, অনেক আগে বলেছিলাম যে সার্ভিস লাইফটা কিন্তু তোমার 10 ইয়ার্স বা 10 ইয়ার্সের বেশি হতে হবে, তাহলে তবে কিন্তু তুমি পেনশনের জন্য এলিজিবল হবে না, আদারওয়াইজ কিন্তু পেনশনের জন্য তুমি এলিজিবল হবে না বা হতে পারবে না, ঠিক আছে? অ্যান্ড অবভিয়াসলি ইফ ইউ ওয়েট ফর আ পেনশন টিল দ্য এজ অফ 60 ইউ ক্যান রিসিভ অ্যান অ্যাডিশনাল 4% ইয়ারলি পেনশন। যদি তুমি 60 বছর অবধি ওয়েট করো, 58 ইয়ার্সে তুমি যদি পেনশনটা পেতে না চাও, 58 ইয়ার্স হয়ে গেলে তুমি যদি পেনশনটা পেতে না চাও, তাহলে তুমি যদি 60 বছর অবধি কষ্ট করে তুমি যদি ওয়েট করো, তাহলে কিন্তু তুমি 4% ইয়ারলি অ্যাডিশনাল পেনশন কিন্তু পেতে পারো, ঠিক আছে? এর জন্য তোমায় কিছু ক্রাইটেরিয়া তোমাকে ফুলফিল করতে হবে ডেফিনেটলি। হ্যাঁ, তো এই হচ্ছে একটা পিপিও নাম্বার সম্বন্ধে কনসেপ্ট। তো এগুলো জানাটা খুব দরকার, কারণ এগুলো জানতে পারলে কী হবে, তোমার যে কেন হয়তো তোমার মধ্যে হয়তো কোনো কারণে কিছু হয়তো কোনো স্টাফ, বিশেষ করে যারা সার্ভে মানে একটু নিচু ক্যাটাগরিতে যারা কাজ করে বা একটু ডি গ্রুপ স্টাফ বা যারা ধরো অতটা পড়াশোনার সম্বন্ধে অতটা জানে না বা পড়াশোনাতে অত ভালো মানে পড়াশোনা সেরকমভাবে করেনি, যারা ডি গ্রুপ স্টাফ হিসেবে কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু তাদেরকে হেল্প করাটা কিন্তু একটা নৈতিক ডিউটি। যারা আপার লেভেলে যারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যারা কাজ করে, এই পিপিও নাম্বারটা তাদেরকে পাইয়ে দেওয়াটা কিন্তু একটা নৈতিক ডিউটি। এবার এই পেনশন পেমেন্ট অর্ডারটা কেন এত ইম্পর্টেন্ট, যেটা নিয়ে বারবার বলে আসছি প্রথম থেকে, আমি এই ক্লাসের শুরু থেকে বলছি যে পেনশন পেমেন্ট অর্ডারটা কিন্তু পেনশনের জন্য মাস্ট। আর পেনশন পেমেন্ট অর্ডার কেন এটা এসেনশিয়াল, এটা কেন এসেনশিয়াল, ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর অল এমপ্লয়িজ বিকজ উইথ আ পিপিও নাম্বার you can receive or keep track of your pension definitely, মানে অ্যাজ সিম্পল অ্যাজ দিস, যে তুমি তোমার পিপিও নাম্বার তোমার কাছে যদি থাকে তবে তুমি পেনশনটা পেতে পারো, আদারওয়াইজ তুমি পেনশন পাবে না, ডেফিনেটলি পাবে না। তোমার যদি পিপিও নাম্বার জেনারেট না হয় তুমি পেনশন পাবে না। সো উইথ দ্য পিপিও নাম্বার ইউ ক্যান রিসিভ পেনশন অর কিপ ট্র্যাক অফ ইউর পেনশন। তো পেনশনের তোমার যে কী প্রসেস আছে সেই পিপিও নাম্বার দিয়ে তুমি ট্র্যাক করতে পারবে। ট্র্যাক করতে গেলে পেনশনটা কেন চালু হচ্ছে না, বা পেনশনটা কোন জায়গায় আটকে আছে, বা পেনশনটা কবে চালু হবে সব জানতে গেলে, বা কত টাকা চালু হবে সব কিছু যদি জানতে চাও, তাহলে তোমার পিপিও নাম্বারটা কিন্তু লাগবে। অ্যান্ড নেক্সট সেকেন্ড, ওয়েন filing grievance with employee provident fund organization, the PPO number can come in handy. যদি আমার কোনো গ্রিভেন্স থাকে ইপিএফও ডিপার্টমেন্টের দিকে, তাহলে কিন্তু আমার এই পিপিও নাম্বার দিয়ে কিন্তু আমার এই আইডেন্টিফিকেশান হচ্ছে আমার পিপিও নাম্বার, সেটা কিন্তু আমার কাজে লাগবে। এবার নাম্বার 3, ইফ ইউর প্রিভিয়াস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ ক্লোজড, যেটা অনেক ক্ষেত্রে কিন্তু অনেক স্টাফের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে, অনেক লোকের ক্ষেত্রে হয়ে থাকে, এটা আমি প্র্যাকটিক্যালি রিসেন্টলি দুজনের ক্ষেত্রে দেখেছি। If your previous bank account is closed and you need to receive a pension in a new bank account, the PPO number is mandatory. যদি আমার যে এক্সিস্টিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ইপিএফে রেজিস্টার্ড, সেটা যদি ক্লোজ হয়ে যায়, ক্লোজ করে দেওয়া হয় কোনো কারণে, কোনো আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস থাকতে পারে বা কোনো আনঅ্যাভয়েডেবল কোনো ইনসিডেন্স থাকতে পারে, তার জন্য আমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ক্লোজ করতে হয়, কিন্তু আমাকে নতুন অ্যাকাউন্ট খুলে সেই নতুন অ্যাকাউন্টটা আমি আমার পেনশন ডিপার্টমেন্টে বা ইপিএফও ডিপার্টমেন্টে আমি সেটা রেজিস্টার করলাম নতুন অ্যাকাউন্টটা, সেক্ষেত্রে কিন্তু পেনশন পাওয়ার জন্য কিন্তু পিপিও নাম্বার ইজ ম্যান্ডেটারি, মানে ইট ইজ ম্যান্ডেটারি, মানে একদম উইদাউট এটা তাহলে কিন্তু আমার পেনশনটা চালু হবে না। নাম্বার 4, you also need to provide the PPO number while submitting the annual life certificate. আমি যে বেঁচে আছি বা আমি যে এক্সিস্ট করছি, আমি মারা যাওয়ার পরে আমার নমিনি হয়তো পেনশন পাবে, কিন্তু আমাকে প্রত্যেক বছর নভেম্বর মাসে একটা ডেট থাকে, আমি ডেটটা জানলেও বলছি না কারণ টেকনিক্যালি যদি ভুল হয়, হয়তো সামথিং আমার ঠাকুমা বেঁচে ছিলেন যখন, আমার গ্র্যান্ডমাদার, তখন মাসের 2 তারিখে হয়তো গিয়ে সই করে আসতেন যখন উনি সুস্থ ছিলেন বা যখন উনি জীবিত ছিলেন, নভেম্বর মাসের খুব সম্ভবত 2 তারিখ বা 2 তারিখের মানে ডেট হবে, এটা আমি কিন্তু শিওর নই। যদি আমার কথা ভুল হয় তাহলে আমাকে কমেন্টস বক্সে যেন তোমরা লিখে জানাবে, ডেফিনেটলি আমি যদি ভুল বলে থাকি। তো ইউ অলসো নিড টু প্রোভাইড দ্য পিপিও নাম্বার, সেক্ষেত্রে কিন্তু আমার পিপিও নাম্বারটা লাগে। ওই পিপিও নাম্বারটায় পেনশনের যে বই থাকে সেই বইতে কিন্তু পিপিও নাম্বারটা লেখা থাকবে। ইউ অলসো নিড টু প্রোভাইড দ্য পিপিও নাম্বার ওয়াইল সাবমিটিং দ্য অ্যানুয়াল লাইফ সার্টিফিকেট।
বেঁচে থাকার যে সার্টিফিকেট তুমি জমা করবে পেনশন ডিপার্টমেন্টে, হুইচ ইজ এসেনশিয়াল টু কিপ ইউর পেনশন রানিং। ওই পিপিও না শুধু আমাকে গিয়ে আমার নিজের জীবিত অবস্থায় আমি আমার পরিচয়টা দিলাম যে আমি বেঁচে আছি এবং আমার পেনশনটা যেন চালু থাকে সেটা বললে হবে না, সেখানে কিন্তু আমার পিপিও নাম্বারটাও কিন্তু সেখানে সাবমিট করতে হবে। পিপিও নাম্বারটা সেখানে কিন্তু সাবমিট করতে হবে, ঠিক আছে। অ্যান্ড নাম্বার ফাইভ কি, আ ওয়াইড রেঞ্জ অফ পিপিও অনলাইন সার্ভিসেস ক্যান বি অ্যাক্সেসড ফ্রম দ্য পিপিও নাম্বার। এখন যেরকম সব অনলাইন সার্ভিস হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই পিপিও নাম্বার দিয়ে কিন্তু অনেক কিছু ট্র্যাক করা যায়, সাচ অ্যাজ পেনশন ডিটেলস, পেনশন পেমেন্ট স্ট্যাটাস, ডাউনলোড পেনশন পেমেন্ট স্লিপস, যে পেনশনের পেমেন্ট হচ্ছে তার একটা স্লিপ জেনারেট হয়, সেটা আমি ডাউনলোড করতে পারবো, বা এনি কাইন্ড অফ গ্রিভেন্স, বা এনি কাইন্ড অফ যদি আমার কোনো কোয়ারিজ থাকে, বা যদি আমার কোনো গ্রিভেন্স থাকে, বা যদি আমার কোনো মানে দাবি দাওয়া থাকে, সেগুলো কিন্তু ওই পিপিও নাম্বার দিয়ে কিন্তু আমি সেটাকে আমি সেই নাম্বারটা দিয়ে কিন্তু আমি সেটা কাজটা করতে পারি, ঠিক আছে। এবার প্র্যাকটিক্যালি যেটা আমি বললাম যে এই সমস্ত ব্যাপার কিন্তু এইগুলো জানাটা খুব দরকার। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো আমি এখানে আজকে এইটুকুই আলোচনা করব। এবার এরপরে আমি আরও টেকনিক্যাল কিছু এই পিপিও নাম্বার নিয়ে, যেটা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে যেটা কাজে লাগে, সেইগুলো কী কী স্টেপ বাই স্টেপ তুমি পেনশন পেমেন্ট অর্ডারটা কী করে, হাউ টু ডাউনলোড পেনশন পেমেন্ট অর্ডারস অনলাইন, এগুলো এই একটা এরকম ব্যাপার আছে, বা আরও কিছু ব্যাপার আছে, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো। এবং নেক্সট ক্লাসে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে কী করে আমি পিপিও নাম্বারটা পাবো, বাই ভিজিটিং দ্য ইপিএফ অফিসে গিয়ে পাবো, না অনলাইনে আমি সেটা চেক করতে পারবো, হাউ টু চেক দ্য পেনশন পেমেন্ট অর্ডার স্ট্যাটাস অনলাইন, সেগুলো সম্বন্ধে কিন্তু আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। শুধু একটা জিনিস তোমরা মনে রাখবে, যে যারা পেনশনের জন্য এলিজিবল হয়ে গেছে, যে সমস্ত স্টাফেরা বা যে সমস্ত এমপ্লয়িজরা যারা স্যালারিড এমপ্লয়ি, তাদের ক্ষেত্রে কিন্তু এই পেনশন পেমেন্ট অর্ডারটা কিন্তু অ্যাকোয়ার করাটা বা তাদেরকে দেওয়াটা, বা যারা অতটা বোঝে না, বা যারা আমি বারবার বলছি একটু যারা নিচু ক্যাটাগরি মানে আমি কোনো কাউকে ছোট করছি না, মানে অনেক ক্ষেত্রে যারা ধরো গেট কিপারের কাজ করে, বা যারা ধরো সুইপিংয়ের কাজ করে, বা যারা ধরো একদম সার্ভিস স্টাফের কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি যেমন নিজে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করি, অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট আমার নৈতিক ডিউটি হবে সেই সমস্ত মানুষদের পিপিও নাম্বারটা তাদেরকে জেনারেট করিয়ে দেওয়া, যদি আমাদের কনসালটেন্সি থাকে তাহলে কনসালটেন্সি থ্রুতে জেনারেট করিয়ে দেওয়া, বা মানে পেনশনের অফিস যেটা আছে, ইপিএফও যে অফিস আছে, সেখান থেকে বিভিন্ন প্রসেস করে, একটু হেকটিক প্রসেস আছে ডেফিনেটলি, সেগুলোকে জেনারেট করিয়ে দেওয়া কিন্তু আমাদের নৈতিক ডিউটি। তো এইটা বলে আজকে আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, শুভরাত্রি, নমস্কার।